ডক্টর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়। নাসির উদ্দিনকে সিএসি করে নির্বাচন কমিশন গঠন। আব্দুল্লাহ আল জ্যাকবের 3 দিন ও আনিসুল হকের 5 দিনের রিমান্ড। বঙ্গবন্ধুর 10,000 মূর্তি বানিয়ে খরচ 4,000 কোটি টাকা। সজীব ওয়াজেদ জয় হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান। ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার। এশিয়া কাপ খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে, সাথে আছি আমি তারতিবা ফারুহী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি বলেন, আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118 এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দান করেছেন। এছাড়া নির্বাচন কমিশনার পদে 4 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিন ও ভোলার সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শেখ ফরিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। বিজ্ঞ আদালতে আয়ু সাহেব 10 দিনের রিমান্ড চায়। একটা হত্যা মামলা উত্তরা পূর্ব জসিমউদ্দিন রোডে 5/8/24 তারিখের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করে। এই মামলায় 10 দিন রিমান্ড চায়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটা মামলা রূপনগর 6/9/24 আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব 302 মামলা। সাবেক এমপি ভোলা শামীম হাওলাদার নামে একজন ভিকটিমকে হত্যা করে। ওনার 10 দিনের রিমান্ড চায় আয়ু সাহেব। উভয় পক্ষে শুনানি হয়। শুনানি অন্তে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক,
রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও দীপমণিকে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে উদযাপনের নামে দেদারসের জনগণের অর্থ উড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জানা যায়, মুজিব বর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের দফতর ও সংস্থা থেকে ১,২৬১ কোটি টাকা খরচ হয়েছে। বিস্তারিত সাইদ রহমানের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে উদযাপনের নামে দেদারসে জনগণের অর্থ উড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। মুজিব বর্ষকে ঘিরে রীতিমতো একটা উন্মাদনা তৈরি করা হয়েছিল। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জানা যায়, মুজিব বর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের দফতর ও সংস্থা থেকে ১,২৬১ কোটি টাকা খরচ করা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ব্যয় হওয়া অর্থের হিসাব উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মুজিব বর্ষ উদযাপনের জন্য ২০২৪-২৫ অর্থ বছরে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর নামে আওয়ামী লীগ সরকার মুজিব বর্ষ নামে একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির নামে রাষ্ট্রের ব্যাপক টাকা অপচয় করা হয়। কোন মন্ত্রণালয় এই কর্মসূচির নামে কত টাকা খরচ করেছে তার একটি ডকুমেন্টেশন করেছে অন্তর্বর্তী সরকার। শফিকুল আলম জানান, মুজিব বর্ষকে ঘিরে রীতিমতো উন্মাদনা হয়েছে। তিনি বলেন, আমরা যেখানে ঋণের জন্য IMF-এর কাছে হাত পাচ্ছি, সেখানে মুজিব বর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। কিছু মুরাল বানানো হয়েছে, কিছু স্ট্যাচু বানানো হয়েছে। শুধু সরকারি কোষাগার থেকে এসব টাকা গেছে বিষয়টা তাও নয়। বিপুল সমারোহে মুজিব জন্মশতবর্ষ উদযাপনের উদ্যোগ নেওয়া হয় ২০২০ সালে। কোভিড মহামারীতে সেই আয়োজন বাধাগ্রস্ত হলেও পরপর ২ বছর দেশি বিদেশি অতিথিদের নিয়ে আড়ম্বরপূর্ণভাবে সেই উদযাপন করা হয়। জানা যায়, অনেক ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানকে মুজিব বর্ষ পালনের জন্য জোর করা হয়েছে। ফলে কেউ মুজিব কর্নার করেছে, কেউ মুজিবের মুরাল বানাতে বাধ্য হয়েছে। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের একটা উন্মাদনা তৈরি করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী শুধু মুরাল বানানোর নামে ৪,০০০ কোটি টাকা খরচ করে ১০,০০০ মূর্তি বানানো হয়েছে। সাইদ রহমান, কালের কণ্ঠ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছে সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার এই জামিন মঞ্জুর করেছেন। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পরে জামিন পেয়েছে সাংবাদিক শফিক রেহমান। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সাথে এদিন তার পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল ৯:৩০টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। ৩০ সেপ্টেম্বর প্রবীণের সাংবাদিক ঢাকার CMM আদালতে আত্মসমর্পণ করেন। তারপর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। চলতি বছরের ২২ সেপ্টেম্বর শফিক রেহমানের সাজা ১ বছরের জন্য স্থগিতের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ ৫ জনকে পৃথক ২ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। সজীব ওয়াজেদ জয়, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। আমার নাম
আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরে যেখানে মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। আপনারা সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন। আব্দুল আল্লাহ মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কীভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছের পৃষ্ঠে মারা যান, সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিনা। এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মসচেতন অনুরোধ করছে, আপনারা এগিয়ে এসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, না তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম আমি উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। সে কি করে, সে কি করে, কি করে, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান, এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই, তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন। গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন, আমি লক্ষ্য করছি, এটা একটা ভালো জিনিস। ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন, তিনি দেশে যে টাকা আনছেন এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা, টাকা আসবে কোত্থেকে, টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দেন, সেটাও আমি বলতে পারি। আমি সেটা বলছি না, আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়। এই মামলা রাজনৈতিক কারণে জন্ম হয়েছিল এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এনাদের উপরে নির্যাতন করেছেন, নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছিলেন। তারা প্রাণে বেঁচে আবার দেশে এসেছেন। ওই সরকার যারা 16 বছর রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিলেন এবং তাদের বিরুদ্ধে যাদেরকে ছিলেন তাদের মিথ্যা মামলা এবং সাজা দিয়েছিলেন, তাদের মধ্যে উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে জনাব তারেক রহমান। শফিক রেহমান বাংলাদেশে এসেছেন, আপিল করার সুযোগ পেয়েছেন। আমি অনতি বিলম্বে এই সরকারের কাছে আমার বক্তব্য, জনাব তারেক রহমানের মামলার সাজা অনতি বিলম্বে স্থগিত করার জন্য। একটা জাজমেন্ট যখন হয়ে যায় তখন তার দুইটা অংশ থাকে, একটা হলো কনভিকশন আর একটা হলো সেন্টেন্স। জনাব শফিক রহমানের মামলায় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনও ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। মামলাটা যখন ইনিশিয়েট করেছিল, মামলার ঘটনাস্থল ছিল আমেরিকায়, সেই মামলা বাংলাদেশে এসেছে এবং আওয়ামী লীগ সরকার আদালতকে তার মতো করে ব্যবহার করে যে কোনো জায়গার ঘটনা যে কোনো জায়গায় এনে মামলা করতে পারতেন। জনাব শফিক রহমানের বিরুদ্ধে আনা এবং প্রহসনের বিচার করে তাকে সাজা দেওয়ার মামলাটা ছিল তারই একটি উদাহরণ। মামলার অভিযোগ থেকে জানা যায় 2011 সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদুল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। 2018 সালের 19 ফেব্রুয়ারি এই 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ 12 জন সাক্ষ্য দিয়েছেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। রাশিয়া বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেনে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন কিয়েভ। ইউক্রেনীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রুশ বাহিনী সকালে দিনিপ্রো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ক্রেমলিনের আক্রমণ শুরুর পর প্রথমবার এই ধরনের অস্ত্র ব্যবহৃত হলো বলে বাহিনীটির একটি সূত্র নিশ্চিত করেছে। তবে মস্কো ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তার এই বিষয়ে কিছু বলার নেই। এদিকে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো 6টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে বিমান বাহিনী জানিয়েছে। তবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়েছে কিনা তা বিস্তারিত জানানো হয়নি। রুশ বিমান হামলায় একটি পুনর্বাসন কেন্দ্র, কয়েকটি বাড়ি ও একটি শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 2 ব্যক্তি আহত হয়েছেন। এশিয়া কাপ হকিতে খেলতে ওমান যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী হকি দল। 23 নভেম্বর বাংলাদেশ পুরুষ যুব দল এবং 3 ডিসেম্বর মেয়েদের দল যাবে ওমানে। পুরুষ হকি দলের কোচ সাবেক জাতীয় খেলোয়াড় ও বিকেএসপির কোচ মওদুদুর রহমান শুভ যুব বিশ্বকাপে এশিয়ার শীর্ষ 6 দল খেলার সুযোগ পাবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ওমান, পাকিস্তান, চীন, মালয়েশিয়া। বাংলাদেশ নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল। সিঙ্গাপুরে জুনিয়র AHF কাপে তিনি বাংলাদেশ দলের সর্বোচ্চ গোলদাতা ও কয়েকটি ম্যাচের সেরা খেলোয়াড়। আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকের সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho-digital। আর ইউটিউবের সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।